কলকাতায় ব্যবসায়ী খুনে দুজন ধৃত। ভবানীপুরের বাসিন্দা ভব্য লাখানি খুন, নিমতায় ডেকে নিয়ে তাকে খুনের অভিযোগ। মাথায় উইকেট দিয়ে মেরে খুন এবং তারপর দেহ লোপাটের চেষ্টা। সৌরভ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, প্রথমে জানতে চাইবো এই দুজনকে কাকে কোথা থেকে কিভাবে ধরা হলো, তারপর জানতে চাইবো এরা ঠিক কিভাবে সেদিন এই ঘটনা ঘটিয়েছিল বলে মনে করছে পুলিশ। একেবারেই দেখো, যেটা পুলিশ সূত্রের খবর যে এই ভব্যা লাখানি অর্থাৎ ভবানীপুরের বাসিন্দা, বালিগঞ্জ থানা অন্তর্গত। এই ভব্যা লাখানির বিজনেস পার্টনার ছিলেন এই দুজন এবং গত 10 তারিখে এই ভব্যা লাখানিকে তারই আরেক বিজনেস পার্টনার অর্থাৎ অনির গুপ্তা নামে পরিচিত, সে তার নিমতার বাড়িতে ডেকে পাঠায় বিজনেস সংক্রান্ত মিটিং করার জন্য এবং সেইখানেই তাকে তার মধ্যে বচসা হয় এবং তাকে উইকেট দিয়ে তার মাথায় আঘাত করে তাকে খুন করে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, দেহ লোপাটের জন্য তার দেহ প্লাস্টিকে মুড়ে তারই বাড়ি অর্থাৎ অনির গুপ্তার বাড়ির ছাদের যে ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্কে কিন্তু তার দেহ ভরে দেওয়া হয় এবং সেই তথ্য এবং সেই ট্যাঙ্কে লোকাতে সেখানে পাঁচিল করা হচ্ছিল, ইট সিমেন্ট দিয়ে পাঁচিল করা হচ্ছিল এবং যখন মধ্যরাতে এই পাঁচিল করা হয় রাত্রি 3টের সময়, সেই সময় এক প্রতিবেশীর নজরে আসে। প্রতিবেশীর সন্দেহ হওয়ায় প্রতিবেশী নিমতা থানায় পুলিশ বালিগঞ্জ থানায় যেহেতু মিসিং ডায়েরি হয়েছিল এই ভব্যা লাখানির, বালিগঞ্জ থানায় খবর দেওয়ার পর 2 থানার কোঅর্ডিনেশনে এই অনির গুপ্তাকে এবং শুধু তাই নয়, এই অনির্বাণ গুপ্তা তাকে জিজ্ঞাসাবাদ করে তারও আরেক অ্যাসোসিয়েট সুমন দাস, যে উত্তর কলকাতার বাসিন্দা, তাকেও কিন্তু গ্রেফতার করেছে পুলিশ এই মুহূর্তে। এবং সেখানে যে বিভিন্ন এভিডেন্স তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে যে নোয়াপাড়ার যে ধাপা রয়েছে, ডাম্পিং ইয়ার্ড রয়েছে, ডাম্পিং গ্রাউন্ড, সেখান থেকে বেশ কিছু রক্তাক্ত জামা কাপড় এবং খুনের সরঞ্জাম কিন্তু উদ্ধার করেছে পুলিশ। ধন্যবাদ। এখানে একটা মার্ডার করে উনি জলের ট্যাঙ্কের নিচে পুঁতে রেখেছে, খবরটা আমরা পেয়েছি। তা যাই হোক, এসে শুনতে পারলাম পুলিশ মোবাইল ট্যাপ করে এখান থেকে পেয়েছে, পুলিশ নিয়ে গিয়ে বার করেছে, বার করে বডি এখান থেকে নিয়ে গেছে। যেটা শুনলাম সেটা হচ্ছে এই বালিগঞ্জের কার কাছ থেকে 85 লাখ ধার নিয়েছিল, সেই ছেলেটি বোধহয় 11 তারিখ নিতে এসেছিল বা চাইতে এসেছিল, তারপর থেকে ট্রেস পাওয়া যাচ্ছে না। তারপরে লালবাজার পুলিশ মোবাইল ট্রেস করে কালকে রাত্রে তুলে নিয়ে গেছে এবং আজকে সকালবেলায় সে তো শোনা যাচ্ছে যে বডি পাওয়া গেছে এখানেই। এর আগেও এরকম একটা ঘটনার সাথে জড়িয়ে আছে। বিজয় শর্মা বলে এক্সপ্রেসিনে একটা ওরকম মাথায় মেরে মারা হয়েছিল, সেই কেসটাতেও প্রাইম সাসপেক্ট হিসেবে ও ছিল। ওর নাম অনির্বাণ গুপ্তা। কখনো ওকে দেখিনি খারাপ বিহেভ করতে, কিন্তু ও যে এতটা আমরা কখনো ভাবিনি। নরেন্দ্রপুরে কুপিয়ে খুন, রানাভূতিয়া এলাকায় উদ্ধার দেহ। মৃত রজত দাস মাটি ব্যবসায়ী ছিলেন, শরীরে একাধিক আঘাতের চিহ্ন। অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, কি জানতে পারছি আমরা এই রজত দাস মাটির ব্যবসায়ী কেন খুন? দেখো, এখনো পর্যন্ত এই খুনের মোটিভ পাওয়া যায়নি, তবে পুলিশ সূত্রে যত জানা যাচ্ছে যে ভোরবেলা সে বাড়ির থেকে বেরোয় এবং বাড়ির থেকে কিছুটা দূরে কালভেট, সেখানেই তাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় এবং পথ চলতি মানুষ যখন তারা বেরোন কাক ভোরে, তারা এই মৃতদেহ দেখতে পান। নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে নরেন্দ্রপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। আর মাটির ব্যবসার সঙ্গে সে যুক্ত ছিল এবং পুলিশ যেটা মনে করছে কোনো কাছের লোক বা ব্যবসায়ী কোনো শত্রুতা জেরেই এই খুন হতে পারে, এমনটাই পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। এবং গতকাল সে কোথায় ছিল এবং তার সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা সেই বিষয়ে পরিবারের লোকজনের সঙ্গে ইতিমধ্যেই পুলিশ কথা বলেছে এবং যে রাস্তায় দিয়ে এই যে রাস্তা যেখানে খুন হয়েছে তার আশেপাশে সিসিটিভি ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করার কাজ শুরু করেছে। তবে যেভাবে কুপিয়ে খুন করা হয়েছে সেটা ব্যবসায়ী জেরে হতে পারে বা তার কোনো শত্রুতা ছিল, সেই কারণেই কিন্তু এইভাবে নৃশংসভাবে খুন হতেও পারে। তার মোবাইল ফোনের কল রেকর্ড এবং তার পরিবারের লোকের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। বেতন না দেওয়ার অভিযোগ হিঙ্গলগঞ্জে, বিদ্যুৎ কর্মীদের বিক্ষোভ। পাওয়ার স্টেশনের যে অস্থায়ী কর্মী রয়েছেন তারা কর্মবিরতিতে গিয়েছেন এবং তারা অভিযোগ করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।
অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপম, কতদিন ধরে তারা বেতন পাচ্ছেন না? দেখো অতটা, এই যে হিঙ্গলগঞ্জের বিদ্যুৎ দপ্তরের যে পাওয়ার স্টেশন আছে, এখানকার যেসব কর্মীরা আছে তাদের যেটা আজকে কর্মবিরতি করেছে এবং বিক্ষোভ দেখাচ্ছে, তারা মিছিল করছে। তাদের যেটা অভিযোগ যে তারা গত ডিসেম্বর মাস থেকে, তার মানে প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল, তারা কোনো বেতন পায় না। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একবার না একাধিকবার তারা জানিয়েছে, মৌখিক জানিয়েছে, লিখিত জানিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দিকে কোনো রকম তাদের যে দাবি দাওয়া সেটা নিয়ে কোনো রকম কর্ণপাত করছে না। তারা মাইনে পাচ্ছে না। এর ফলে কি, এর ফলে তাদের সংসার চালাতে রীতিমতো হিমশিম কাটছে। তাদের যেসব ছেলে মেয়ে রয়েছে তাদেরকে পড়াশুনো টিউটরের টিউশনি মাইনে দিতে পারছে না। এরকম একাধিক অভিযোগ তাদের আর কি। তাদের যেটা অভিযোগ, তাদের যেটা দাবি যে অবিলম্বে তাদের মাইনে দিতে হবে এবং মাইনে পুরো যে বকেয়া যে মাইনে আছে পুরোটাই তাদের শোধ করতে হবে, তারপরে কিন্তু তারা এই কাজে আবার যোগ দেবে। ইতিমধ্যে অনুপম সঙ্গে থাকো, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য শুনবো একবার। কর্মবিরতি হচ্ছে, আমরা 3 মাস যাবত কোনো বেতন পাই না, যার ফলে আমাদের সংসার অচল, আমাদের বাড়ি চাল ডাল কিছুই নেই, আমাদের বাচ্চা বা ছেলে মেয়ে এদের প্রাইভেটের মাইনে পর্যন্ত দিতে পারছি না। আমরা পেটের জ্বালায় এখানে কর্মবিরতি করতে এসেছি। আমরা চাইছি আমাদের 3 মাসের বকেয়া বেতন শোধ করুক এবং প্রত্যেক মাসে 5 থেকে 7 তারিখের মধ্যে আমাদের বেতন দিতে হবে। অনুপম, এই যে এরা কর্মবিরতিতে গিয়েছেন, এর জন্য পরিষেবা ব্যাহত হচ্ছে না? একদমই হচ্ছে। তার কারণ আজ সকাল থেকে তারা কোনো ইচ্ছাকৃতভাবে কোনো ব্রেকডাউন করেনি, কিন্তু তাদের যেটা দাবি যে ফিডার গুলো ব্রেকডাউন হবে সেই ফিডার গুলোই তারা কাজ করবে না। এবং আজ সকাল থেকে এই সাবস্টেশনের কিন্তু 6টা ফিডার রয়েছে, সেই 6টা ফিডারের মধ্যে 3টে ফিডার কিন্তু অলরেডি কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে এবং সেই ফিডার থেকে যেসব এলাকায়, যেসব গ্রামে কিন্তু বিদ্যুৎ পৌঁছায় সেসব এলাকার কিন্তু একদম বিদ্যুৎ পরিষেবা কিন্তু বন্ধ এবং এইসব ফিডারে কিন্তু এরা কাজ করবে না, একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে। মোটামুটি কতটা এলাকা জুড়ে বিদ্যুৎ পরিষেবা বন্ধ? দেখো, এই যে হিঙ্গলগঞ্জের প্রায় বলা যেতে পারে প্রায় 3 থেকে 4টি যে পঞ্চায়েত, 3 থেকে 4টি পঞ্চায়েত কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ পরিষেবা বন্ধ। তার মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে? দেখো, ইতিমধ্যেই কিন্তু আমাদের তারা যখনই বিক্ষোভ গেছে তারপরেই কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে একটা মিউচুয়ালে আসার চেষ্টা করছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে অল্প কিছু মাইনে দিয়ে তাদেরকে আবার কাজে ফেরানোর চেষ্টা করছে। কিন্তু এই বিক্ষোভকারীদের কিন্তু তারা কিন্তু একদম অনর, তাদের যেটা দাবি পুরো যে বকেয়া মাইনে আছে কাটবে সেরকম কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। কিন্তু এই জট না কাটলে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত আঁধারে ডুবে রয়েছে, কারণ ফিডারগুলো বন্ধ করে রাখা হয়েছে কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা। লোকসভা ভোটের আগে দেশ জুড়ে সিএএ চালু করেছে মোদী সরকার, আর এর বিরোধিতায় রণংদেহী মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়া সভা থেকে তাঁর সুর সপ্তমে মমতার দাবি সিএএ অসাংবিধানিক এবং বৈষম্যমূলক। এই আইন এলে ভোটের আগে, এই আইন আসলে ভোটের আগে বিজেপির ভাঁওতাবাজি। আবেদন করলেই অনুপ্রবেশকারী হয়ে যেতে হবে। আমরা মানছি না, এনআরসি মানি না, ধর্মবিদ্বেষ মানি না, বর্ণবিদ্বেষ মানি না, ভাগাভাগি মানি না। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা। যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন, তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ এটা একটা জুমলা, শুধু একটা ভোটের জন্য, 2টো সিটে জেতবার জন্য আপনাদের ভাওতা দিচ্ছে, ভাওতা, ধাপ্পা দিচ্ছে, ধাপ্পা। এর কোনো ক্ল্যারিটি নেই,
এটা মানুষের উপর অত্যাচার করবার জন্য, হ্যারাস করবার জন্য, আর 2 সিটে 3টে সিটে ভোটে জেতবার জন্য আপনাদের ভাওতা দেয়া হচ্ছে। এই এনআরসির সাথে যুক্ত, মনে রাখবেন। এটা ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে। এরপরে এর সাথে এনআরসি কে যুক্ত করে দেবে। খবরদার এই পথে যাবেন না। বিজেপি নানান রকম কথা বলবে, ও ঝুটা হ্যায়, ও ঝুমলা হ্যায়। কাল থেকে নর্থ ইস্টার্নের লোকেরা কাঁদছে, কারণ আসামে যখন এনআরসি হয়েছিল 19 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দুরাও বাদ হয়ে গিয়েছিল। বাঙালি হিন্দুরা, মনে রাখবেন। 2 জনকে দেবে, 8 জনকে দেবে না। যে 8 জন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায়, আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা, মুসলিমদের তাড়ানোর খেলা, নমশূদ্রদের তাড়ানোর খেলা, বাঙালিদের তাড়ানোর খেলা, বাংলাকে আবার ভাগ করার খেলা? এত ভয়ানক কুৎসিত দল আমি দেখিনি। এই আইনটাকে সরিয়ে ফেলে দিন। আপনি বহাল তবিয়তে বাংলায় থাকবেন, কেউ ক্ষমতারই আপনাদের গায়ে হাত দেবে, আর হাত দিলে আমরা বুঝে নেব। যারা অলরেডি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, তাদের স্ট্যাটাস কি থাকবে? কোনো স্ট্যাটাস থাকবে না। সে সম্বন্ধেও কিছু বলা নেই। রাজবংশী, আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো। সংখ্যালঘুরা, তাদের কাস্ট সার্টিফিকেট। ওবিসিরা, তাতে হিন্দুও আছে, মুসলমানও আছে। এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা? নাগরিকত্বের আতঙ্ক নয়, আমরা সবাই নাগরিক, এটা আমাদের পরিচয়। কোনো চিন্তা করবেন না, বিনা যুদ্ধে 1 ইঞ্চ জমিও ছাড়বো না। জমিদারদের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের পাহারাদার। বিরোধিতা করায় কংগ্রেসকে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হায়দ্রাবাদের এক সভায় গিয়ে তিনি বলেন, সিএ এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস ছিল, সোমবার থেকে তা কার্যকর হয়েছে। অথচ এই নাগরিকত্ব দেওয়া নিয়ে বারবার এর বিরোধিতা করেছে কংগ্রেস। हमने कहा था हम सीएए लाएंगे। आजादी के वक्त से कांग्रेस पार्टी और हमारे संविधान निर्माताओं का वादा था कि बांग्लादेश, अफगानिस्तान और पाकिस्तान से जो शरणार्थी आएंगे, जो वहां की प्रताड़ना झेल कर आएंगे, उसको हम नागरिकता देंगे। मगर तुष्टीकरण की, वोट बैंक की राजनीति के कारण कांग्रेस पार्टी इसका विरोध करती थी। नरेंद्र मोदी जी ने हिंदू, बौद्ध, जैन, ये सारे सिख, ये सारे लोगों को नागरिकता देकर उनका सम्मान करने का काम नरेंद्र मोदी जी ने किया। कल से इस देश में आया हुआ हर एक शरणार्थी मेरे और आपके जितना ही अधिकारी है।